গ্রামের এক যুবক আর তার বৃদ্ধা মা। মাধবদের নিজস্ব কোনো জমি জমা ছিল না। প্রতিদিন ভোরবেলা মাধব জঙ্গল থেকে ফুল তুলে এনে মালা গেঁথে মন্দিরের সামনে বিক্রি করত। সেই সামান্য রোজগারেই মা ছেলের সংসার চলত। একদিন ভোরবেলা আকাশ তখনও ফর্সা হয়নি। মাধব তার বাঁশের ঝুড়িটা কাঁধে তুলে তৈরি হচ্ছিল। ও মা, শুনছো? আমি বেরোচ্ছি। পূর্ব আকাশে আলো ফুটতে শুরু করেছে। এখন না বেরোলে দিঘির ভালো পদ্মগুলো সব অন্য কেউ তুলে নেবে। উফ, শরীরটা আজ বড্ড খারাপ লাগছে রে মাধব। বাইরে তো হাড় হিম করা ঠান্ডা। গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিয়েছিস তো বাবা? হ্যাঁ মা, নিয়েছি। তুমি শরীর নিয়ে ভেবো না, তুমি বরং শুয়ে থাকো। আমি ফেরার সময় বৈদ্যমশাইয়ের কাছ থেকে তোমার কাশির ওষুধের লতাটা নিয়ে আসবো। ওষুধের দাম পাবি কোথায় বাবা? কালকের চালটুকুও তো ফুরিয়ে এসেছে। আজ ঘরে এক মুঠো খুদ ছাড়া আর কিছুই নেই। রাধা মাধব সব ব্যবস্থা করে দেবেন মা। আজ মন্দিরে বড় উৎসব। আশা করছি আজ ফুলের মালাগুলো ভালো দামে বিক্রি হবে। তুমি শুধু আশীর্বাদ করো যেন ঝুড়ি খালি করে ফিরতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে বাবা। কিন্তু পেটে তো কিছু পড়লো না তোর। কাল রাতেও আমাকে মিথ্যে বলেছিস যে তুই খেয়েছিস। আমি কি বুঝি না? আরে মা, দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। তুমি শুয়ে থাকো, দরজাটা ভালো করে দিয়ে দাও। মাধব কুঁড়েঘর থেকে বেরিয়ে মেঠো পথ ধরে জঙ্গলের দিকে হাঁটা দিল। সকালের ঠান্ডা বাতাস বইছে। মাধব মনে মনে রাধা মাধবের নাম জপতে জপতে এগিয়ে চলল। হঠাৎ পথের মাঝে ঘোড়ার খুরের শব্দে তার চমক ভাঙল। সামনে তাকিয়ে দেখল গ্রামের জমিদার এবং কৃপণ মহাজন গদাধর শেঠ প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। মাধব তাকে দেখে রাস্তার একপাশে সরে দাঁড়ালো। এই কে কে যায় এত ভোরে? দাঁড়া। আমি মাধব হুজুর, প্রণাম নেবেন শেঠজি। ও, তুই সেই কাঙাল মাধব। এত ভোরে চোরের মতো পালিয়ে কোথায় যাচ্ছিস? নাকি গ্রামের কারোর বাগান সাফ করার মতো লব? ছি ছি শেঠজি, এসব কি বলছেন? আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। আমি দিঘির পাড়ে পদ্ম ফুল তুলতে যাচ্ছি। ফুল বেচেই তো আমাদের পেট চলে। পেট চলে? হ্যাঁ, না আছে তোর জমি, না আছে কোনো মুরদ। সারা জীবন ওই জঙ্গলের ফুল কুড়িয়েই কাটাবি? আমার দিকে তাকা, আমার গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান। একেই বলে কপাল। শেঠজি, ভগবান যাকে যেমন রেখেছেন আমি তাতেই খুশি। সততার পয়সায় নুন ভাত আমার কাছে অমৃত। বড় বড় বুলি আওড়াস না। শোন, কাজের কথায় আয়। কাল আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো। আমার 100টা টাটকা পদ্ম ফুল চাই, একদম নিখুঁত হাওয়া চাই। দিতে পারবি? 100টা পদ্ম? অবশ্যই পারবো হুজুর। কাল সূর্য ওঠার আগেই আপনার প্রাসাদে ফুল পৌঁছে যাবে। মনে রাখিস, একটা ফুলেও যদি পোকা থাকে তবে 1 পয়সাও পাবি না। উল্টে পিঠের চামড়া তুলে নেব। আর দাম পাবি পুজো শেষ হওয়ার পর। হুজুর, আমি আমার জান দিয়ে দেব, তবুও সেরা ফুলই আপনাকে দেব। এই টাকাটা পেলে মায়ের ওষুধটা অন্তত কিনতে পারবো। যা, ভাগ এখন। সামনে থেকে সরে যা, আমার ঘোড়ার পথ আটকাচ্ছিস। যেই হুজুর। মাধব মাথা নেড়ে সম্মতি জানালো এবং জঙ্গলের দিকে চলে গেল। সারা দিন হাড় ভাঙা খাটুনির পর সে অনেকগুলো সুন্দর পদ্ম আর জবা ফুল সংগ্রহ করল। মনে মনে ভাবল, কাল শেঠজির বাড়ি ফুলগুলো পৌঁছে দিলে ভালো টাকা পাওয়া যাবে। কিন্তু বিধাতার লিখন ছিল অন্যরকম। সন্ধে নামতেই আকাশ কালো করে মেঘ জমল। দেখতে দেখতে শুরু হলো প্রলয়ঙ্করী কালবৈশাখী ঝড়। মাধবের ভাঙা ঘরের চাল দিয়ে জল পড়তে লাগলো। হঠাৎ তার মায়ের শরীর ভীষণ খারাপ হয়ে গেল। জ্বরে গা পুড়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মা, আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। ঘরের চাল দিয়ে তো জল পড়ছে। আমি ওই কোনায় একটা গামলা পেতে দিচ্ছি। মাধব, ওরে মাধব, আমার বুকটা ফেটে যাচ্ছে রে। নিঃশ্বাস নিতে পারছি না। একটু জল দে বাবা। মা, তোমার শরীর তো আগুনের মতো পুড়ছে। এ কি হলো হঠাৎ? মা, তুমি কথা বলো। মনে হয় আমার সময় শেষ হয়ে এসেছে বাবা। আর বাঁচবো না। মা, দোহাই তোমার, এমন অলক্ষণে কথা বলো না। আমি এক্ষুনি বৈদ্যমশাইকে ডেকে আনছি। তুমি একটু সাহস রাখো। এই দুর্যোগে কোথায় যাবি বাবা? আর বৈদ্যমশাই তো টাকা ছাড়া পাও ফেলেন না। আমাদের তো কানা করিও নেই। আমি জানি না টাকা কোথায় পাবো, কিন্তু তোমাকে আমি মরতে দেব না। প্রয়োজনে ভিক্ষা করব, তবু তোমাকে বাঁচাবো। আমি আসছি মা, তুমি চোখ বন্ধ করো না।
বাইরে তখন মুষলধারে বৃষ্টি। মায়ের অবস্থা ক্রমশ খারাপ হতে দেখে মাধব আর স্থির থাকতে পারল না। সে ঠিক করল শেঠ গদাধরের কাছেই যাবে। ঝড় বৃষ্টির মধ্যেই ভিজে একাকার হয়ে মাধব শেঠের প্রাসাদের দরজায় গিয়ে কড়া নাড়ল। শেঠজি, ও শেঠজি, দয়া করে দরজাটা খুলুন। শেঠজি, আমার মা মরে যাবে গো, কেউ আছেন? এই মাঝরাতে কার মরণ দশা হয়েছে রে? দরজা এমন লাথি মারছিস কেন? জানিস না এটা কার বাড়ি? দাদা, আমি মাধব, ওই গ্রামের ওই দক্ষিণ পাড়ায় থাকি। শেঠজিকে একবার খবরটা দিন, খুব বিপদে পড়ে এসেছি। বিপদ তো সবারই থাকে, তাই বলে এই দুর্যোগে শেঠজির ঘুম ভাঙাবো? যা ভাগ এখান থেকে, সকাল হলে আসবি। না না দাদা, দোহাই আপনার, সকাল পর্যন্ত মা বাঁচবে না। ডাক্তারবাবু বলেছেন এক্ষুনি ওষুধ না পড়লে আমাকে একবারটি দেখা করতে দিন, আপনার পায়ে পড়ি। অনেক ডাকাডাকির পর শেঠ বেরিয়ে এলেন। কি হচ্ছেটা কি ওখানে? অজহরি, কিসের এত হট্টগোল? চোর ডাকাত পড়লো নাকি? না হুজুর, এই যে মাধব, ব্যাটা ভিখিরির মতো ঘ্যান ঘ্যান করছে। তাড়াতে চাইলাম কিন্তু নড়ছে না। মাধব? ও তুই? তা এত রাতে কি মনে করে? আমার বাড়িতে কি লঙ্গরখানা খুলেছি যে বৃষ্টির রাতেও ভিড় করছিস? শেঠজি, আপনি আমার শেষ ভরসা, আমার মাকে বাঁচান। ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে, আমাকে গোটা 50 টাকা ধার দিন হুজুর। 50 টাকা বললেই হলো। টাকা কি তোর বাবার বাগানের মোয়া যে চাইলেই পেনে দেব? তুই তো নুন আনতে পান্তা ফোরানো লোক, শোধ করবি কি করে? হুজুর, আমি কথা দিচ্ছি আপনার পাই পয়সা শোধ করে দেব। দরকার হলে আমি আপনার বাড়িতে সারা জীবন ব্যাগার খাটবো, মাঠে লাঙল দেব, গোয়াল পরিষ্কার করব, যা বলবেন তাই করব। শুধু মাকে বাঁচাতে টাকাটা দিন। আরে রাখ তোর ব্যাগার খাটা, আমার কি চাকর বাকরের অভাব আছে? শোন মাধব, ব্যবসার নিয়ম হলো লাভ, ফাঁকা কথায় চিড়ে ভেজে না। তোকে টাকা দিতে পারি, কিন্তু আমার তো একটা জামিন চাই। তোর আছেটা কি? আমার তো কিছুই নেই শেঠজি, শুধু ওই ভিটেটুকু ছাড়া। এই তো লাইনে এসেছিস, ভিটে। তা শোন, একটা শর্তে টাকা দিতে পারি। কি শর্ত শেঠজি? আপনি যা বলবেন। সুদ সমেত টাকা ঠিক 1 মাসের মধ্যে ফেরত দিতে হবে। একদিনও যদি দেরি হয় তবে তোদের ওই ভিটে মাটি আর ঘর সব আমার নামে লিখে দিতে হবে। অনেক দিন ধরেই ভাবছি ওখানে একটা বড় গোয়াল ঘর বানাবো। বল রাজি? ভিটে মাটি? শেঠজি, ওটাই তো আমাদের মাথা গোজার একমাত্র ঠাঁই। ওটা চলে গেলে আমি মাকে নিয়ে কোথায় দাঁড়াবো? সে ভাবনা তোর, আমার অত সময় নেই। রাজি থাকলে বল, নইলে মাকে গিয়ে মরতে দেখ। আমার ঘুমের ব্যাঘাত করিস না। ভজহরি, দরজা লাগা। না না শেঠজি, দাঁড়ান, দরজা বন্ধ করবেন না। আমি আমি রাজি। ভেবে বলছিস তো? টিপ ছাপ দিলে কিন্তু আর ফেরা যাবে না। আর তো কোনো পথ নেই হুজুর, মা না থাকলে ভিটে দিয়ে কি করব? আমি রাজি, আপনি টাকাটা দিন, মা কি আগে বাঁচাই, তারপর যা হয় হবে। বেশ, ভজহরি, ওকে ভেতরে নিয়ে আয়। দলিলটা এক্ষুনি সই করিয়ে নেব। টাকা যখন নিবি নিয়ম মেনেই নিতে হবে। টাকা নিয়ে মাধব কোনো ক্রমে মায়ের চিকিৎসা করালো। পরদিন সকালে ঝড় থামলো, কিন্তু মাধবের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে দেখল ঝড়ে তার জমা করা সব ফুল পচে নষ্ট হয়ে গেছে। জঙ্গলের ফুলের গাছগুলো দুমড়ে মুচড়ে গেছে। আজ বিক্রি করার মতো তার কাছে কিছুই নেই। মা, সব শেষ হয়ে গেল। কি হয়েছে বাবা? অমন করে বলছিস কেন? কালকের ঝড়ে আমার জমানো সব ফুল পচে গেছে, জঙ্গলের সব গাছপালা দুমড়ে মুচড়ে গেছে। শেঠজিকে কথা দিয়েছিলাম 100 পদ্ম দেব, কিন্তু একটা পদ্মও আস্ত নেই। আজ আমি বাজারে কি নিয়ে যাব মা? ঋণের টাকা শোধ করব কি করে? কেঁদে লাভ নেই মাধব, বিপদ যখন আসে তখন বুদ্ধি দিয়ে তাকে জয় করতে হয়। ঘরে দেখ তো কি আছে। ঘরে ওই তো সামান্য ময়দা, একটু গুড় আর কোণের হাঁড়িতে মৌরি আছে, কিন্তু তা দিয়ে কি হবে? ফুল পচেছে তো কি হয়েছে? আজ বৃষ্টির দিন, মানুষের জীব গরম গরম কিছু খাওয়ার জন্য নিষ্পিস করছে। তুই ওই ময়দা আর গুড় দিয়ে গরম মালপোয়া বানা। মালপোয়া? কিন্তু মা, আমি তো ফুলওয়ালা, আমি কি পারবো এসব বানাতে? লোকে কি আমার হাতের খাবার খাবে? ভক্তি আর পরিচ্ছন্নতা থাকলে সবই সম্ভব। আমি তোকে বলে দিচ্ছি, তুই উনুনটা ধরা। আজ থেকে আমরা ফুলের বদলে প্রসাদ বেচবো। মনে সাহস রাখ বাবা। মায়ের কথায় সাহস পেয়ে মাধব মালপোয়া তৈরি করে ঝুড়িতে সাজিয়ে বাজারে নিয়ে গেল। বাজারের এক কোণে সে তার ছোট্ট দোকান সাজালো।
ঠিক তার উল্টো দিকেই ছিল গ্রামের সবচেয়ে বড় মিষ্টির দোকান, যার মালিক ভোজু ময়রা। ভোজু ছিল অত্যন্ত অহংকারী এবং বদমেজাজি। মাধবকে মালপোয়া নিয়ে বসতে দেখে সে হো হো করে হেসে উঠল। গরম মালপোয়া, বাড়ির তৈরি টাটকা মালপোয়া। বাবুরা একবার খেয়ে দেখুন। এই, কে রে ওটা? আমার দোকানের সামনে ময়লা ঝুড়ি নিয়ে কে বসেছে? আজ্ঞে কর্তা, ও তো মাধব, সেই ফুলওয়ালা। আজ ফুল নেই, তাই পিঠে বেচতে এসেছে। ফুলওয়ালা হয়েছে ময়রা? ওরে মাধব, তুই কি পাগল হয়েছিস? আমার দোকানের রাজভোগ আর রসগোল্লা ছেড়ে লোকে তোর ওই পোড়া পিঠে খাবে? ভোজু দাদা, আমি গরিব মানুষ, পেটের দায়ে বসেছি। আপনার তো নাম ডাক আছে, আমার এইটুকু বিক্রিতে আপনার কি ক্ষতি হবে? চুপ কর। আমার দোকানের সামনে ভোজুর দোকানেই যাই, ওই মাধবটা নোংরা। ওর মালপোয়া খেলে নির্ঘাত পেট ছাড়বে। ঠিক বলেছ, ভোজু হলো বনেদি ময়রা, আর এ হলো কালকের ছোকরা। চলো চলো। হে গোবিন্দ, তুমি কি আমাকে অপমানিত হওয়ার জন্যই এখানে আনলে? একটা মালপোয়াও বিক্রি হলো না, মায়ের ওষুধ কিনবো কি করে? ভোজুর ভয়ে বাজারের কেউ মাধবের মালপোয়া কিনল না। সবাই তাকে দেখে হাসাহাসি করতে লাগলো। বেলা গড়িয়ে দুপুর হলো। মাধব ক্ষুধায় ও অপমানে কাতর হয়ে বসে রইল। এমন সময় এক জরাজীর্ণ চেহারার বৃদ্ধ সন্ন্যাসী লাঠি ঠুকঠুক করতে করতে ভোজুর দোকানের সামনে এসে দাঁড়ালেন। বাবা, ও বাবা দোকানদার, বড় খিদে পেয়েছে, দয়া করে দুটো মিষ্টি খেতে দেবে? কাল থেকে পেটে দানা পড়েনি। মর, সকাল সকাল ভিখারি এসে জুটলো। পয়সা আছে নাকি মাগনা খেতে এসেছিস? বাবা, পয়সা তো নেই, কিন্তু বড় তৃষ্ণা পেয়েছে, একটু জল অন্তত দাও। জল কি আমার বাপের পুকুরের? ভাগ এখান থেকে, যত সব অলক্ষণে কারবার। দূর হ। বাবা, সামলে। আপনি ঠিক আছেন তো? ছি ছি ভোজো দাদা, এটা কি করলেন? বড় খিদে বাবা, শরীরটা আর চলছে না। আপনি আসুন বাবা, আমার এই চাটাইতে বসুন। আমার কাছে দামি সন্দেশ নেই, তবে বাড়ির তৈরি মালপোয়া আছে। আপনি যদি দয়া করে খান, আমি ধন্য হব। মাধব নিজের হাতে সন্ন্যাসীকে মালপোয়া আর জল খাওয়ালো। সন্ন্যাসী তৃপ্তি ভরে খেলেন। খাওয়ার পর তার মুখমণ্ডল এক অদ্ভুত উজ্জ্বল জ্যোতিতে ভরে উঠল। তিনি বুঝতে পারলেন এই খাবারে শুধু স্বাদ নয়, ভক্তি মিশে আছে। আহ, কি অপূর্ব স্বাদ! এ তো সাধারণ খাবার নয় বাবা, এতে তোর মায়ের ভালোবাসা আর তোর ভক্তি মিশে আছে। আমার প্রাণ জুড়িয়ে গেল। বাবা, আপনি খুশি হয়েছেন, এটাই আমার পরম পাওয়া। আমার মালপোয়া তো কেউ কিনছে না, আপনি খেলেন, তাতেই আমার আজকের বিক্রি সার্থক হলো। তুই আমাকে ভক্তি দিয়েছিস, আমিও তোকে কিছু দেব। এই নে। এটা কি বাবা? এটা হলো দিব্য কেশর। আজ থেকে যখনই মালপোয়া বানাবি, এর এক চিমটে মশলায় মিশিয়ে দিবি। এর গন্ধে জগৎ মোহিত হবে, লক্ষ্মী তোর ঘরে বাধা পড়বে। কিন্তু মনে রাখিস মাধব, এটি কেবল সততা আর পবিত্র মনে ব্যবহার করলেই ফল দেয়। লোভ করলে এর গুণ নষ্ট হয়ে যাবে। বাবা, আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব? এই বলে সন্ন্যাসী ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন। মাধব সেই কৌটোটি মাথায় ঠেকিয়ে বাড়ি ফিরল। পরদিন সকালে মাধব নতুন উদ্যমে মালপোয়া তৈরি করতে বসল। গোলা তৈরির সময় সে ভক্তি ভরে সেই কৌটো থেকে এক চিমটে কেশর মিশিয়ে দিল। কড়াইতে মালপোয়া ছাড়তেই এক স্বর্গীয় গন্ধে পুরো বাজার ম ম করতে লাগলো। মনে হলো যেন স্বর্গের পারিজাত ফুলের গন্ধ বেরোচ্ছে। সাধু বাবার কথা মতো এক চিমটে কেশর দিলাম, দেখা যাক কি হয়। হে নারায়ণ, মান রেখো। আরে ভাই, কিসের এত সুন্দর গন্ধ? জিভে যে জল এসে যাচ্ছে। গন্ধটা তো ওই কোনার দোকান থেকে আসছে। আরে, এ তো সেই মাধব, চল তো দেখি। ভাই মাধব, কি দিচ্ছিস আজ মালপোয়াতে? গন্ধে যে পাগল হয়ে গেলাম, দে তো আমাকে চারটে। ওহ, এ কি স্বাদ! ভাই সব, তোমরা একবার খেয়ে দেখো। ভোজুর দোকানের মিষ্টি এর কাছে জল ভাত, এই যেন স্বর্গের অমৃত। আমাকে 10টা দে, আমাকে 20টা। মাধব ভাই, আমার আগে, আমার আগে। আমাকে 10টা দে, আমাকে 10টা দে, 20টা। আমাকে মাধব 20টা। ভাই, আমার মাধব আগে। ভাই, আমার আগে। এ কি ভেলকি! কাল যে ছেলের ঝুড়ি লাথি মেরে ফেলে দিলাম, আজ তার দোকানে এত ভিড়, আর আমার দোকান ফাঁকা। নিশ্চয়ই কোনো কালো জাদু করেছে।
মিনিটের মধ্যে মাধবের দোকানের সামনে ভিড় জমে গেল। যে একবার খেলো সে পাগল হয়ে গেল। মাধবের মালপোয়া কেনার জন্য কাড়াকাড়ি পড়ে গেল। দেখতে দেখতে মাধবের সব মালপোয়া বিক্রি হয়ে গেল। দুপুরের আগেই তার ঝুড়ি খালি। মাধবের ভাগ্য বদলে গেল। সে গদাধর শেঠের সমস্ত ঋণ শোধ করে দিল এবং নিজের ভিটে মাটি ফিরে পেল। শেঠজি, এই নিন, আপনার আসল এবং সুদের পাই পয়সা সব এর মধ্যে আছে, গুনে নিন। কি 1 মাসে তুই এত টাকা জোগাড় করলি? তুই কি ডাকাতি করেছিস মাধব? না শেঠজি, ডাকাতি করে নয়, মালপোয়া বেচেই টাকা আয় করেছি। ভগবানের দয়ায় আর আমার মায়ের আশীর্বাদে আমার ব্যবসা এখন ভালো চলছে। ভাগ্য ভালো তোর। ভেবেছিলাম তোর ভিটেটা দখল করব। যা, ঋণ শোধ হলো। কিন্তু বেশি উড়িস না, মাটিতে পা রেখে চলিস। আপনার উপদেশ মনে রাখবো শেঠজি। সততা থাকলে মাটিতে পা রেখেই আকাশ ছোঁয়া যায়। ওদিকে ভোজু ময়রার দোকানে মাছি ভনভন করতে লাগলো। তার হিংসা আর ধরে না। সে বুঝতে পারল মাধবের সাফল্যের পেছনে নিশ্চয়ই ওই সন্ন্যাসীর দেওয়া কৌটোর রহস্য আছে। এক অমাবস্যার রাতে ভোজু কালো চাদর মুড়ি দিয়ে চুপি চুপি মাধবের ঘরে ঢুকল। ও, তাহলে এই ব্যাপার। রোজ রাতে মাধব ওই ছোট্ট কৌটোটা বের করে আর মালপোয়ার মশলায় মেশায়। ওই কৌটোতেই আসল জাদু আছে। ওটা যদি আমি পেয়ে যাই, তবে আবার আমিই হব এই বাজারের রাজা। সবাই যখন গভীর ঘুমে, ভোজু সেই জাদুকরি কেশরের কৌটোটি চুরি করে নিয়ে পালালো। পেয়েছি পেয়েছি, কাল থেকে মাধবের খেলা শেষ। এবার দেখব কে কার মালপোয়া খায়। পরদিন সকালে মাধব কৌটো না পেয়ে কান্নায় ভেঙে পড়ল। অন্যদিকে ভোজু মহাখুশি। সে তার দোকানের বিশাল কড়াইতে দুধ জাল দিচ্ছিল। সে ভাবল, এক চিমটেতে যদি এত কাজ হয়, তবে পুরো কৌটো ঢেলে দিলে তো তার মিষ্টির গন্ধে রাজা পর্যন্ত ছুটে আসবে। লোভে পড়ে ভোজু পুরো কৌটোর কেশর ফুটন্ত দুধে ঢেলে দিল। মাধব 1 চিমটে দিত, আমি আজ পুরো কৌটো ঢেলে দেব। গন্ধে খদ্দেরেরা পাগল হয়ে ছুটে আসবে। কিন্তু হায়, কেশর মেশানোর পর মিষ্টি থেকে সুগন্ধের বদলে পচা নর্দমার মতো দুর্গন্ধ বেরোতে শুরু করলো। দুধগুলো কালো কুচকুচে হয়ে গেল। এ কি, এমন পচা গন্ধ কেন বেরোচ্ছে? যাকগে, খদ্দেরেরা হয়তো বুঝতে পারবে না। এটাই হয়তো বিশেষ সুগন্ধ। খদ্দেররা ভিড় করে এলো। ভোজুদা, আজ কি বানিয়েছো দাও তো দেখি। খদ্দের মুখে দিয়েই থুথু করে ফেলে দিল। ছি ছি, এটা কি খাইয়েছো ভোজু? এ তো বিষ। তেতো আর মুখে দেওয়া যাচ্ছে না। তুই কি আমাদের মারার মতলব করেছিস? পচা মিষ্টি খাওয়াচ্ছিস? মার ওকে, মার! মুহূর্তের মধ্যে হুলস্থুল পড়ে গেল। ক্ষিপ্ত জনতা ভোজুর দোকানে চড়াও হলো। কেউ পাথর ছুড়ল, কেউ মিষ্টির হাড়ি ভেঙে দিল। ধস্তাধস্তির মধ্যে ভোজুর কড়াই উল্টে গিয়ে দোকানে আগুন ধরে গেল। দাউ দাউ করে জ্বলতে লাগলো ভোজুর অহংকারের প্রাসাদ। ভোজু কোনো মতে প্রাণ বাঁচিয়ে রাস্তায় বেরিয়ে এলো। তার দোকান, তার সব পুঁজি চোখের সামনে ছাই হয়ে গেল। বাঁচাও, আমার দোকান জ্বলে গেল। হায় হায়, আমার সব শেষ হয়ে গেল। আগুন নেভানোর পর ভোজু ছাই হয়ে যাওয়া দোকানের সামনে বসে কাঁদছে। মাধব সেখানে এলো। ভোজু তখন বুঝতে পারল এটা সাধারণ কেশর ছিল না, এটা ছিল সততার পরীক্ষা। সে দৌড়ে মাধবের কাছে এসে পায়ে পড়ল। মাধব, আমাকে ক্ষমা কর ভাই। আমি তোর কৌটো চুরি করেছিলাম, কিন্তু ওটা আমার হাতে বিষ হয়ে গেল কেন ভাই? কেন? দাবা, উঠুন। সাধু বাবা বলেছিলেন, এই জাদু শুধু সৎ মনে কাজ করে। লোভে পাপ আর পাপে মৃত্যু। আপনি অন্যের ক্ষতি করতে চেয়েছিলেন, তাই আপনার নিজের সর্বনাশ হলো। আমি বুঝতে পেরেছি মাধব, আমি বড় শিক্ষা পেয়েছি। আর কোনোদিন আমি অসৎ পথে যাব না। তুই আমাকে মাফ করে দে। আমি আপনাকে ক্ষমা করলাম দাদা। আসুন, আমরা সবাই মিলে নতুন করে শুরু করি। সততাই ব্যবসার আসল মূলধন। সেদিন থেকে ভোজু পুরোপুরি বদলে গেল। সে মাধবের কাছে ক্ষমা চেয়ে সৎ পথে পরিশ্রম করতে লাগলো। আর দেবীপুরের মানুষ আজও বিশ্বাস করে মাধবের মালপোয়াতে মেশানো আছে স্বয়ং নারায়ণের আশীর্বাদ, যা সততার সুগন্ধে ভরপুর। গপ্পটা ভালো লাগলে তোমার বন্ধুদেরও দেখিও কিন্তু। আর এমনই আরও গপ্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।